তানহাকে আশেপাশের সবাই দেখতে যাচ্ছে। ঘরোয়াভাবেই তানহার ইফাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। সবাই তানহার খুব প্রশংসা করছে। ইফাদের কথা জানতে চাইলেই রোকেয়া বেগমের মুখে আধার ঘনিয়ে আসে। কোনো রকম সবাইকে বুঝিয়ে বিদায় করেছেন। আবির বাসায় আসছে শুনে তানহার চাচির গলা শুকিয়ে আসছে। ছেলে বাসায় আসলে ছেলেকে কি জবাব দিবে? তার থেকেও বেশি ভয়ঙ্কর তার ছেলে। 1 মাস পরে আবির বাসায় আসবে। আজকেই মাকে ফোনে জানিয়েছে এসেই তানহাকে বিয়ে করবে। বুদ্ধি হওয়ার বয়স থেকে তানহাকে নিয়ে তার কতই না স্বপ্ন। আবিরের মনে রানী করে রাখতে চায় তানহাকে। আবির যতদিন বাসায় ছিল তানহার শরীরে কেউ ফুলের টোকা দেওয়ার সাহস পেত না। হাজার হলেও আবির বাসার একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই সাধ্যের মধ্যে থাকলে আবিরের সব ইচ্ছে পূর্ণ করার চেষ্টা করেছে আবিরের মা। যেদিন আবির তানহার কথা বলেছিল সেদিন আবিরের মায়ের মুখ কালো হয়ে গিয়েছিল। কৌশলে আবিরকে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দেয়। আবির যাওয়ার সময় তার মাকে বলে গিয়েছিল আবির তানহাকে কখনো বুঝতে দেয়নি আবির তানহাকে কতটা ভালোবাসে। আবির চায়নি তানহার ছোট মস্তিষ্কে আবিরের জন্য ভয় তৈরি হোক। তবে ভাই হিসেবে তানহা আবিরকে অনেক ভালোবাসে। ইফাত রেডি হয়ে কাজে বেরিয়ে পড়ল। সৌদি আরবের বিশাল এক রেস্টুরেন্টে কাজ করেন আবির। প্রবাস জীবন এত সোজা না। 2 মিনিট বসে থাকার সময় নেই। বসিয়ে বসিয়ে তো আর মালিক টাকা দিবে না ইফাতকে। ইফাত কাজ করছিল। ঠিক সেই সময় শ্রুতি আসে রেস্টুরেন্টে। পরনে তার টিয়া রঙের সালোয়ার কামিজ পরা। সৌদি আরব হওয়ায় খুব শালীনভাবে চলাফেরা করে শ্রুতি। সৌদি আরবে শ্রুতির খালা থাকে। প্রায় ঘুরতে আসে খালার বাসায়। ভিসা শেষ হয়ে গেলে আবার দেশে ফিরে যায়। শ্রুতিকে দেখে ইফাদের জ্বলন্ত রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। শ্রুতি এসে বসতে বসতে বলল, কি গো কালাচাঁদ, কেমন আছো? শুনলাম দেশে গিয়েছিলে নাকি? আমাকে বলো নাই যে। আমাকে বললে আমি তোমার বাসায় চলে যেতাম। খেতে দেওয়ার ভয়ে বলনি। কতটুকুই আর খেতাম বলো? আমার এতটুকুই পেট। খালার বাসায় কি খাবার কম দিচ্ছে ম্যাডাম? সৌদি আরব থেকে বাংলাদেশে গিয়ে খেয়ে আসতে হবে। আমার তো মনে হচ্ছে খাওয়ার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরব এসেছেন। মানুষ এক দেশে কতবার যে ঘুরতে আসে। ভালোই কথা বলতে শিখে গেছো। আমি এইবার দিয়ে 2 বার আসলাম। 5 বছর আগে আসছিলাম, আবার 5 বছর পরে আসলাম। 3 মাস থেকে চলে যাব। তারপর বলো, দেশে গিয়েছিলে কি করতে? বিয়ে করতে গিয়েছিলাম। ইফাদের কথায় শ্রুতি হেসে দিল। তারপরে বলল, তোমার মতো কালামানিক রে আমি ছাড়া কেউ বিয়ে করবে না। যতই ভাব দেখাও না কেন, শেষমেশ আমাকেই তোমার বিয়ে করতে হবে। এই কালা মানিকি আসমানের পরি বিয়ে করেছে। তোমার থেকে সুন্দর আমার বউ। নিজের কথায় নিজেই অবাক হলো ইফাত। এটা সে কি করে ফেলল? সে বিয়ে করেছে ঠিক, কিন্তু তার বউকে চোখের দেখাও দেখে নাই। মায়ের ওপরে রাগ করে চলে এসেছে। তুমি খুব সুন্দর জোকস বলতে পারো ইফাত। বিয়ে করেছো, তাহলে তোমার বউকে দেখাও দেখি। কেমন সুন্দরী মেয়ে বিয়ে করেছো তুমি। ইফাত এবার মাথা চুলকিয়ে ভাবতে গেল এখন কি করবে সে। কোনো উপায় না পেয়ে বলল, কি খাবেন বলুন, নিয়ে আসি। কথা উল্টিয়ে দিচ্ছ। ব্যক্তিগত প্রশ্ন করতে এখানে আসেন নাই নিশ্চয়? কিন্তু আমার কালামানিক সত্যি সত্যি বিয়ে করলো নাকি জানতে হবে না? ইফাত খুব ধৈর্য সহকারে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। দেশটা যদি সৌদি আরব না হতো, বাংলাদেশ হলে কানের নিচে 2টো লাগিয়ে দিত। স্যাঁচরা মেয়ে কোথাকার। এমন স্যাঁচরা মেয়ে 2টো দেখেনি ইফাত। শ্রুতির থেকে অনুমতি নিয়ে খাবার নিয়ে এসে দিল ইফাত। ইফাতকে যখন দেখেছে প্রতিদিন আসবে, বিরক্ত হয়ে নিজের কাজে মন দিল ইফাত। চৈতালি আর তানহা এক বিছানায় পাশাপাশি শুয়ে আছে। চৈতালির মাথায় দুষ্ট বুদ্ধি এলো। ভাবি, ভাইয়াকে ফোন দেই, কথা বলবে। তানহার বুকের ভেতরে ধূপ করে উঠল। বিয়ে হয়েছে, অথচ মানুষটাকে চোখেও দেখে নাই।
অসহায় দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে। চৈতালি ইফাতকে ফোন দিল। ইফাত কাজ করছিল। কল কেটে দিয়ে কাজ করতে শুরু করল। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ফিরল ইফাত। গোসল করে খেতে বসেছে। খাওয়া দাওয়াটা ঠিক মতো হয় না। খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে নিজের ফোনটা হাতে নিল। ছোট বোনের অনেকগুলো কল দেখে বোনকে ফোন দিল। পৃথিবীতে এই একটা মানুষের ওপর রাগ করে থাকতে পারে না। ইফাত ছাড়া মেয়েটার আবদার পূরণ করার আর কোনো মানুষ নেই। চৈতালির যত আবদার সব ইফাদের কাছে। বাবা মারা যাওয়ার 40 দিনের মাথায় ইফাদের বড় ভাই আত্মহত্যা করে। পরিবারের সব চাপ এসে পড়ে ইফাদের ওপর। ইফাত তখন অনার্স 2য় বর্ষের ছাত্র ছিল। পরিবারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমাতে হয়েছিল ইফাতকে। চৈতালি ভাইয়ের ফোন পেয়ে খুশিতে আটখানা। ভাবতেই পারে নাই তার ভাই তার সাথে কথা বলবে। তড়িঘড়ি করে ফোন তুলল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আমি তোমার উপরে রাগ করেছি, তুমি এভাবে না বলে চলে গেলে কেন? কথা বলবে না আমার সাথে? ইফাত সালামের উত্তর নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই সব কিছু জানতি, তবু আমাকে কিছু বলিসনি কেন? ভাইয়া, আম্মু তোমার ভালোর জন্যই করেছে। তুমি একটা ভুল ধারণা মনে বেঁধে রেখেছ। তুমি তো ভাবিমণিকে দেখোই নাই, দেখলে ভাবিমণিকে রেখে আর বিদেশেই যেতে চাইবে না। চৈতালির কথা শুনে ইফাত চৈতালিকে ধমক দিল। চৈতালি ভয়ে চুপসে গেল, মন খারাপ করে ফেলল। তোর কিছু লাগবে? পড়াশোনা করছিস তো ঠিক মতো? তুই এবার ইন্টার 2য় বর্ষে না? সামনে তোর পরীক্ষা। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মোবাইল কাটিস। বাসায় গিয়ে এবার তোর ফোন কেড়ে নেব, আর দিব না। ভাইয়া, মায়ের কথা জানতে চাইলে না? আমার কোনো মা নেই। তোমার কোনো কথা থাকলে বলো, না হলে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। সকালে কাজে যেতে হবে। তোমার বউয়ের সাথে কথা বলবে ভাইয়া? ওপাশ থেকে আর কোনো উত্তর আসলো না। ইফাত কল কেটে দিল। রোকেয়া বেগম দরজার কাছ থেকে সব শুনছিলেন। দুই চোখে পানি এসে ছলছল করছে। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, রুম ত্যাগ করে বেরিয়ে গেলেন। তানহার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আজ তার জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। সে আসলেই অপায়া, যার জীবনে যায় সব সুখ শান্তি নষ্ট করে দেয়। তানহাকে কান্না করতে দেখে চৈতালি তানহার মাথায় হাত রাখলো। তুমি কান্না করো না ভাবি, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাইয়া সাময়িকভাবে অভিমান করে আছে। ভাইয়ের অভিমান শেষ হলে সবকিছু এতটা সুন্দর হবে তুমি ভাবতেও পারবে না। তুমি যতটা কল্পনা করবে তার থেকে বেশি সুন্দর হবে তোমার জীবন। পরের দিন সকালবেলায় রোকেয়া বেগম দরজা খুলছেন না। চৈতালির বেশ চিন্তা হচ্ছে। নামাজ পড়ার জন্য তিনি খুব ভোরে ওঠেন। তানহা নামাজ পড়ে বাইরে এসে চৈতালিকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতালির কাছে আসলো। তানহার উপস্থিতি পেয়ে চৈতালি ভয়ে তানহার 2 হাত আঁকড়ে ধরল। কাপা কাপা গলায় বলল, ভাবি, আম্মু দরজা খুলছে না। পুরো বাসা নিস্তব্ধ হয়ে আছে। দুইজনের গা কেমন ছমছম করে উঠল। দুইজন অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারলেন না। ভয়ে দুজনের হাত পা ঠান্ডা হয়ে আসছে। চৈতালি বাধ্য হয়ে ইফাতকে ফোন দিল। অনেকবার কল কেটে যাওয়ার পরে ইফাত কল রিসিভ করল। সৌদি আরবে এখনো ভোরের আলো ফোটেনি। বেশ বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? এভাবে ফোন দিচ্ছিস কেন? ভাইয়া, মা দরজা খুলছে না। ডাক দিলেই তো পারিস, আমাকে কেন ফোন করছিস? ডেকেছি, মা কোনো সাড়া শব্দ করছে না। আবার কোনো নাটক সাজিয়েছে কে জানে। ভাইয়া, কি সব বাজে কথা বলছো? আমি জানি মা তোমাকে বিয়ে দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। তাই বলে যে মা প্রতিদিন সকালে নামাজ পাত্তায় না, সেই নামাজ পড়তে উঠে নাই, বিষয়টা কি তোমাকে একটু ভাবাচ্ছে না? ইফাত ঘুমের রেশ কাটিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলো। তারপর বলল, বাসার পেছনে যা, চালানা দিয়ে ভেতরে গিয়ে দেখ কি হয়েছে, আমাকে ফোন করে জানাবি। চৈতালি তাড়াতাড়ি করে বাসার পেছনে গেল। হালকা ধাক্কা দিতেই জানালা খুলে গেল। চৈতালি রুমের মধ্যে গিয়ে দেখল রোকেয়া বেগম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। চৈতালি দ্রুত মায়ের কাছে গেল। মায়ের হাত পা কেমন জানি ঠান্ডা লাগছে। ভয়ে কথা গলায় এসে আটকে আসছে। দৌড়ে গিয়ে দরজা খুলে, ভিডিওটি যদি ভালো লাগে তবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তাহলে পেজটি ফলো করে দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনার জীবনের গল্প থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার গল্পটা আমরা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করব।
হয়তো আপনার গল্প থেকেই অনেকেই অনেক কিছু শিখতে পারবে।